আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে হাঁটছিল। আমরা বলছি হাঁটছিল, কিন্তু এখনো 1 ইঞ্চি জায়গাও নির্বাচনের দিকে হাঁটা হয়নি। কারণ আমাদের বাংলাদেশের আইন মোতাবেক, বিধি মোতাবেক নির্বাচনের অন্তত 3 মাস আগে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতাটি, প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি শুধু ডে টু ডে কর্মকাণ্ড ছাড়া আর কোনো কিছু পরিচালনা করেন না, সেটা চলে যায় নির্বাচন কমিশনারের হাতে। সেটা কিন্তু হয়নি। যদি ফেব্রুয়ারির মিডলে নির্বাচন হয়, তাহলে নভেম্বরের 15 তারিখ কিন্তু সে ডেটটি চলে গেছে। এক, দ্বিতীয়ত তফসিল ঘোষণা নিদেন পক্ষে 60 দিন আগে তো ঘোষণা দিতে হবে সরকারকে, 2 মাস আগে। তো সেটিও কিন্তু আগামী সপ্তাহে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনো নির্বাচনের পথে হেঁটেছে, আমরা কিন্তু সেটার লক্ষণ দেখছি না। কিন্তু তারপরও একটি শোরগোল শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নির্বাচন হবে। ডক্টর ইউনূস বলেছেন, তার তল্পিতল্পা বাহকেরা বলেছেন, এবং নানান মিডিয়াতে আমরা শুনছি। এবং সেই নির্বাচনটিতে ডক্টর ইউনূস কয়েকবার জরিপ করেছেন, জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে যারা সহযোগী রয়েছে অন্যান্য রাজনৈতিক দল, অর্থাৎ জোট, 14 দলীয় জোট, এই 14 দলীয় জোট 68% ভোটারকে রিপ্রেজেন্ট করে। আর মাত্র 32% ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাতে ইসলামী এবং তার আরো যে খুচরা দলগুলো আছে সেই খুচরা দলেরা। এখন বিশ্ব মিডিয়া, বিশ্ব রাজনীতি, বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে, আগেও করেছে, এখনো করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন, 14 সালের নির্বাচনটি একপাক্ষিক নির্বাচন, 18 সালে দ্বিপাক্ষিক, আর 2024 সালে দলের মধ্যে নির্বাচন। তো এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, অনেক কাহিনী শুনেছি। কখনো বলা হয়েছে আমি ডামির নির্বাচন, কখনো বলা হয়েছে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে রাতে, এইরকম অনেক কাহিনী শুনেছি। এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মানে ক্ষমতা ত্যাগ করেন, তখন এই দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনটি ফেরেশতা এসে গার্ড দিবে এবং সেইখানে দরবেশেরা পীর মাসায় কেরান নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের সূতিকাগারে পরিণত হবে। সেরকম একটি তথ্য, সেরকম একটি কথা আমরা শুনেছিলাম। কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, অন্তত 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন, ডিসপিউটেড নির্বাচনগুলোকে বাদ দিয়েও যদি আপনি হিসাব করেন, তারপরেও একক দল হিসেবে কোনো একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনো পায়নি, ভবিষ্যতেও পাবে না, সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না। তো সেই অবস্থায় ডক্টর ইউনূস 5টি জরিপ চালিয়েছে টোটাল, তার মধ্যে 2টির রেজাল্ট আমরা দেখেছি। সেখানে দেখিয়েছে 68% ভোটার জামাত এবং এনসিপির সাথে নাই, বিএনপির সাথে নাই। তাহলে তারা কাদের সাথে আছে? যারা এই জামাত, বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে। এই এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাম মোর্চা। তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার। তখন ডক্টর ইউনূস তার এই জামাত, সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও, তাহলে তোমরা 2 পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবা না। তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয়, আওয়ামী লীগকে বাদ দিতে হবে। তখন এই ওই তার বর পুত্র যারা আছে, এই এনসিপি নামের এই গুন্ডা, দালাল, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ এবং ছিনতাইকারী, এরা এই যমুনার সামনে গিয়ে একটা নাটক করলো, পানি টানি খাইয়ে তাদের অনশন ভাঙিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো। এর ফলে কি হলো? বললেন আমেরিকাতে গিয়ে যে না, এটা সাময়িক নিষিদ্ধ, কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে। তো সেই রকম একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না, আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এই কথা শোনার পর বিশ্ব মিডিয়া, পশ্চিমা গণমাধ্যম, আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ,
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে দেন দরবার শুরু হলো। এই দেন দরবারে যোগ দিল ভারত, যোগ দিল আরো নানান শক্তিশালী দেশ। সাম্প্রতিক দুইটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতে গেলেন। ভারতে যাওয়ার পর অজিত দোভালের সাথে তিনি সিটিং করলেন, কথা তার হলো। সেখানে আমরা যেটা জানতে পেরেছি, অজিত দোভাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত কোনো রকমের স্বীকৃতি দেবে না, অর্থাৎ কোনো রকমের চুক্তি, কোনো রকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না। অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যা ইচ্ছা তা করবে, কিন্তু ভারত সেটাতে রিকগনিশন দেবে না, ওই সরকারের সাথে ভারত কাজ করবে না। আর দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে যেটি হয়েছে আপনারা দেখেছেন যে কমনওয়েলথের মহাসচিব শার্লি বাংলাদেশে বেরিয়ে এসছেন। ডক্টর ইউনূস, জাতীয় পার্টি, বিএনপি এবং বহু দলের সাথে তিনি মিটিং করেছেন। তিনি মিটিং করে এক কথায় জানিয়ে দিয়ে এসছেন যে কমনওয়েলথ, ব্রিটেনের সাবেক কলোনিগুলোর যে জোট, এই জোটের মহাসচিব তিনি বলে এসছেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোট সঙ্গীদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া না হয়, সেই রকম কোনো নির্বাচন কমনওয়েলথের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ অ্যাকসেপ্ট করবে না। তার মানেটা কি দাঁড়ালে, এই কমনওয়েলথ আমাদের কিন্তু দীর্ঘদিনের বন্ধু। 1947 সালে ভারত, পাকিস্তান এবং 71 সালে বাংলাদেশ ভাগ হয়ে 3টি দেশ হলেও আমরা কিন্তু আমাদের পূর্বতন যে কলোনিয়াল যে দেশ ছিল ব্রিটেন, তাদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই কমনওয়েলথ প্ল্যাটফর্মটিতে আছি। সেই কমনওয়েলথ থেকে জানিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আসতে দেওয়া না হয়, তাহলে সেই নির্বাচনকে তারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করে না এবং এই সরকারকে তারা স্বীকৃতিও দেবে না। তাহলে এখন ডক্টর ইউনূসের জন্য অপশন কি? ডক্টর ইউনূসের জন্য অপশন হচ্ছে আমির একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর বিএনপিকে সরকারি দল, অথবা জামাতকে সরকারি দল, বিএনপিকে বিরোধী দল, এইরকম একটা নির্বাচন করে দেওয়া, নিজের কবরটা খনন করা। আর তা না হলে যদি চান যে ডক্টর ইউনূসের লেভেলের একটি নির্বাচন করতে চান, তাহলে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। আপনাদেরকে কথাটা বলে রাখি, আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি, বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার অধীনে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না। এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে, ডক্টর ইউনূসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেটা বড় প্রশ্ন নয়। প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সেখানে এমবার্গো দিয়ে রাখা হয়েছে, পারবে না। তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন, আপনি যে ফেসিবাদ বলে বলে মুখে পানা তুলে ফেলছেন, আসলে ফেসিবাদটা কি? এই ফেসিবাদের জন্ম 2024 সালের 5 আগস্ট। এই ফেসিজম ডক্টর ইউনূস ফ্রান্সের একটি ল্যাবরেটরিতে যখন হসপিটালে ছিলেন, সেখান থেকে ইনফেক্টেড হয়ে বাংলাদেশটাকে ফেসিবাদে ভরিয়ে দিয়েছে। এই জামাত একটি ফেসিবাদী দল। এই জামাতের সাথে আমাদের দেশে যে মোল্লাতন্ত্রের যেসব দল আছে, প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল মৌলবী দল, তারাও কিন্তু ফেসিজমের শিকার, ফেসিজমের দল। তো এইসব দল দিয়ে যদি ডক্টর ইউনূস একটি কোনো রকমের নির্বাচন করে যায়, সেই নির্বাচন এই দেশে সাস্টেইন করবে না এবং অচিরেই বাংলাদেশে আবার দানা বাঁধবে বিদ্রোহ। তো এখন এই অবস্থায় ভারত যেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না, তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয়, বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে। আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারই করবে না। তো তাহলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কিসের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে
কমনওয়েলথ কিন্তু জয় সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথেও কিন্তু মিটিং করেছেন। সেই মিটিংয়ে আওয়ামী লীগের মনোভাব তারা জানার চেষ্টা করেছেন এবং তারা একটা মনোভাব তাকে জানিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে, এই অবস্থায় এই সামাজিক প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। কারণ একটা সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দিতে পাচ্ছেন না। 300টি আসনে একসাথে নির্বাচন হবে, আপনার পুলিশ নাই, বিডিআর নাই, আনসার নাই, কিচ্ছু নাই, ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আপনি সে নির্বাচন করবেন কি দিয়ে? পারবেন না। সুতরাং বর্তমান সময়ে নির্বাচন করার মতো কোনো অবস্থা ডক্টর ইউনূস সরকারের নেই, সেই ক্যাপাসিটি নেই। যদি নির্বাচন করতে হয় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা একটা যেমন প্রশ্ন, আর ডক্টর ইউনূস নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আরেকটি প্রশ্ন। নির্বাচন ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গংদের পক্ষে করা সম্ভব না। আপনারা সাতকানিয়ায় দেখেছেন যে জামায়াতের যে এমপি সাবেক, তিনি কি বলেছেন? বলেছেন যে নেতারা মানে মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তারা জামায়াতের কথা শুনতে হবে। তাহলে জামায়াতের কথাই যদি শুনতে হয় তাহলে ডক্টর ইউনূস কেন থাকবেন? জামাতকে দিয়েই তো একটা সরকার করে তিনি নির্বাচন করতে পারেন। তাই বলছি যে বাংলাদেশ একটি কঠিন সিচুয়েশনে আছে। বিশেষ করে দুইটি সংগঠন দাঁড়িয়ে গেছে। একটি ভারত, বিশাল একটি দেশ, যে দেশটি বাংলাদেশের জন্মের সাথে জড়িত, আমাদের কৃষ্টির সাথে, আমাদের ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে জড়িত। ভারতের সাথে আমাদের নানাবিধ সম্পর্ক, কিছু সম্পর্ক এবং সমস্যা আমাদের ইতিহাসের সৃষ্টি, কিছু আমাদের ভূগোলকের সৃষ্টি, আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি। এখন ভারতের মতো একটি দেশ যখন বাংলাদেশের পাশ থেকে চলে গেছে, গত 1 বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ 400 বিলিয়ন, মানে 400 বিলিয়ন। আমাদের তো 800 বিলিয়ন ছিল আমাদের টোটাল সাইজ, সেটা প্রায় 400 বিলিয়নের মতো আমাদের কমে গেছে টাকায়, এটা ডলারে নয়। তাহলে আপনি চিন্তা করেন প্রতি বছর। আপনারা বলছেন দুর্নীতি অমুক তমুক, আরে ভাই টাকা থাকলেই তো দুর্নীতি করবেন, টাকা সম্পদ থাকলেই তো সেখানে চোরে নেওয়ার প্রশ্ন আসবে। আমাদের দেশের ভ্যালু অর্ধেক কমে গেছে, অর্থাৎ বাংলাদেশের আগে যদি ভ্যালু থাকতো 100 টাকা, সেটার ভ্যালু এখন 50 টাকা। এইভাবে ভারতকে ডিঙিয়ে যদি আপনি এখানে কোনো কিছু করতে চান, আপনি ফর দ্য টাইম বিং কদিনের জন্য পারবেন। পাকিস্তানও পারেনি, বাংলাদেশও পারবে না। ভারতকে কনসিডারেশনে নিতে হবে। বন্ধুত্বের সম্পর্কে যেইটুক সম্মান দেওয়া দরকার সেই সম্মান দেখিয়ে প্রতিবেশীর সাথে সুষ্ঠু আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। আর সেই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে। আজকে অবৈধ সরকার ইউনূসের মাধ্যমে যদি কোনো সরকার আসে সেটিও অবৈধ হবে। সুতরাং ইউনূসকে চলে যেতে হবে, একটি নির্বাচন পরিচালনার জন্য সরকার আসতে হবে, সেই সরকারের অধীনে সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। তবেই মানবে বিশ্ব, তবেই মানবে সারা পৃথিবী, তবেই হবে বাংলাদেশের মানুষের মুক্তি। তা না হলে বাংলাদেশ ধীরে ধীরে একটি গৃহযুদ্ধের দিকে, একটি দুর্ভিক্ষের দিকে, একটি অন্ধকার যুগের দিকে রওনা দিবে, যেখানে শুধু কল্পনা করা যায় আফগানিস্তান, যেখানে শুধু সোমালিয়া, যেখানে শুধু কল্পনা করা যায় ইয়েমেন, সিরিয়া এবং লিবিয়ার মতো। সুতরাং বাংলাদেশের মানুষ কি এটার জন্য প্রস্তুত? আমি বিশ্বাস করি না প্রস্তুত। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আবার জেগে উঠবে 1971-এর মহান মুক্তিযুদ্ধের যে মন্ত্র, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় গণতান্ত্রিক সমাজ, সুষ্ঠু সমাজ গঠনের দিকে এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পাকিস্তান আমল থেকে গণনাগাটি লকারি আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। কত শতকরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, আমরা হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হতো না। এর আগের বার ইয়ে দিয়েছে না হেলিকপ্টারে পানি। হাসিনা থাকলে আমাকে একটা হেলিকপ্টার দিয়ে এলো, আমাকে রুমগুলো বাঁচাতে, তাই না? বাঁচাতে না, এতগুলো রুম করতো, 2000 রুম করছে, অন্তত 50টা রুম পুরো সাথে সাথে গিয়ে আমাকে এগুলো ব্যবস্থা করতো।
এক লকার খালি পাটের ব্যাগের আরেক লকার ভরা স্বর্ণ। বিষয়টা কেমন না? শেখ হাসিনা তো সব লকার মিলিয়ে ঝুলিয়ে এই 832 ভরি গহনা রাখতে পারতেন, কিন্তু কি বোকা ভাবুন তিনি। এই শত্রুর দেশে যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে জেনেও তিনি 832 ভরি গহনা গণভবনে না রেখে, সুধা সদনে না রেখে ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রেখেছেন। তিনি স্বীকারও করছেন যে তিনি ব্যাংকের লকারে রেখেছেন, কারণ তার পরিবার দীর্ঘকালের পরিবার, একটি ঐতিহাসিক পরিবার, এবং অগ্রণী ব্যাংকের কথাও তিনি বলছেন। কিন্তু ডক্টর ইউনূসের এই সরকারের এই সাজানো নাটকটা বিস্ময়কর। কিন্তু যেসব প্রশ্ন এই গহনা কাণ্ডে উঠছে সেগুলো নিয়ে একটু কথা বলি চলুন। এই সন্ত্রাসীদের মারণঘাতী আক্রমণের মুখে সামরিক বিমানে করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে আসা হয়েছে দীর্ঘ 15 মাস আগে। তারপর থেকেই তো একের পর এক গল্প আমরা শুনছি যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, কিন্তু দেশের ভেতরের ব্যাংকগুলোতে তার কত টাকা আছে সেটি নিয়ে তেমন কোনো আলাপ শোনা যায়নি। কারণ সব মিলিয়ে কোটি খানেক টাকা আজকাল যে কারোরই থাকে। এই ধরুন এখনকার যে কোনো উপদেষ্টা, ছাত্রনেতা, যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন, কোটি কোটির উপরে ছাড়া কথা নেই, এটা নিশ্চিত। যদিও কারো কারো 15 মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না, কিন্তু তাদের কথা আলাদা। শেখ হাসিনা তো তাদের মতো নন। তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা, নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা। শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে, সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 2024 সালের 5 আগস্ট তাকে পেলে নির্মমভাবে হত্যা করা হতো। না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে, হাঁস, মুরগি, মাছ, শাক যা পেয়েছে সব লুট করেছে, তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে। কোনো স্বর্ণালঙ্কার সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি। মানে নিশ্চয়ই কিছু না কিছু তো ছিল, কই গেল সেগুলো? যদিও ডেইলি স্টারের সাংবাদিক সেখানে গিয়ে সোনার চেয়েও দামি সব অনুসন্ধানী সাংবাদিকতার নজির হিসাবে আবিষ্কার করেছেন গোয়েন্দা নির্দেশনা, গোয়েন্দা রিপোর্ট। আচ্ছা, গণভবন যেভাবে লুট হবে শেখ হাসিনা জানতেন, না হলে তিনি কেন 832 ভরি সোনাদানা নিয়ে ব্যাংকের লকারে রাখবেন বলুন তো? আচ্ছা, ঘটনাটা একটু জেনে আসি যে মানে বিস্তারিত কি হয়েছে, তারপর বিশ্লেষণ আর প্রশ্ন করি, ঠিক আছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের 2 লকারে পাওয়া স্বর্ণালঙ্কারগুলোর কিছু তার ব্যক্তিগত, কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এটা কিন্তু ঘটার 24 ঘন্টা পরে দুদক সংবাদ সম্মেলন করে বলছে এই 24 ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে। হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই 2 লকার খুলে 831.67 ভরি অথবা 9707.16 গ্রাম অথবা ধরুন 9.7 কেজি বলতে পারেন স্বর্ণালঙ্কার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে। অগ্রণী ব্যাংকের 2টি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকারও খোলা হয়। দুদক বলছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে 3টি লকার খোলা হয়। পূবালী ব্যাংক পিএলসি মতিঝিল কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা, এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে, এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে। দুদক মহাপরিচালক জানান পূবালী ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় 4923.60 গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়, আরেকটিতে পাওয়া যায় 4783.56 গ্রাম স্বর্ণালঙ্কার। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারে সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালঙ্কারগুলোর মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য বোন শেখ রেহানা সিদ্দিকী, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির। দুদকের মহাপরিচালক বলেন ইনভেন্টরি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের মালিকানা পৃথকীকরণ এবং সুনির্দিষ্টকরণ করা হবে। স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে। এই হচ্ছে গিয়ে খবর। এবার আসেন একটু বিশ্লেষণে যাই, কিছু প্রশ্ন করা যাক। আজ থেকে প্রায় 2 মাস আগে মানে 17ই সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শেখ হাসিনার নামে থাকা 2টি লকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, তখনকার পত্রপত্রিকায় সে খবর প্রকাশিত হয়। শেখ হাসিনা যথাযথ নিয়ম অনুসরণ করে লকার 2টি ভাড়া নিয়েছিলেন এবং তিনি বলছেন যে 1996 সালের পরে তিনি আর এই লকার 2টো কখনো খুলেননি। কারণ এগুলো লকার যে খোলা মানে তিনি না গেলে খোলা যাবে না, তিনি অগ্রণী ব্যাংক গেলে খবর জানা যেত। অগ্রণী ব্যাংক গেছেন কিনা আমরা জানি
জানি না, যে প্রক্রিয়ায় মানে অন্যরাও ভাড়া নিয়ে থাকে আর কি। 5ই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 11ই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। কার্যত তখন থেকে এই দুটি লকার সরকারের নিয়ন্ত্রণে। সময় নিউজ জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো 551 এবং 553। এর আগে 10ই সেপ্টেম্বর পূবালী ব্যাংকে ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। এনবিআর এর সূত্রে জানা গেছে পূবালী ব্যাংক শেখ হাসিনার অ্যাকাউন্টে 12 লাখ এবং শেখ রেহানার যৌথ এক নামে 44 লাখ টাকার এনডিআর জব্দ করা হয়েছে। অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে গত 19শে মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 8 মাস এবং লকার জব্দ করে 2 মাস হয়ে গেছে। শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন, তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে, কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে ইউনূস সরকার সেসবও বের করে ফেলেছে। অথচ এতদিনেও শেখ হাসিনার লকার খুলে দেখেনি। এটা কি হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার। যেই ভাবা সেই কাজ, লকার দুটি খুলে ফেললো আর এক ঝটকায় 832 ভরি সোনা বের হয়ে আসলো, যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না। কি তেলেসমাতি ব্যাপার বলুন। 8 মাস আগে ব্যাংক অ্যাকাউন্ট এবং 2 মাস আগে লকারের নিয়ন্ত্রণ নিয়েও এতদিন লকার খুলতে হলো না। খুলতে হলো তখন যখন কড়াইল বস্তিতে আগুন জ্বলছে এবং সরকার এমন একটা নিউজ দরকার যে নিউজ কড়াইলের এই আগুনের নিউজটাকে ছাড়িয়ে যাবে। নিশ্চিতভাবে সরকার সফল হয়েছে এবং এই কড়াইল বস্তির আগুনের ঘটনাকে শেখ হাসিনার গয়না দিয়ে রিপ্লেস করতে। ব্রাভো! এতদিন পরে একটা বেশ সফলতা সরকারের হলো। দুঃখজনক হলো ইউনূস সরকারের সফলতা এবং ব্যর্থতা সকলে নির্ভর করছে শেখ হাসিনার উপর। এটা যে কত বড় কলঙ্ক ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য, মানে কে জানে ইউনূসের মৃত্যু শেখ হাসিনার কারণে হয় কিনা। 9/14/23 ইঞ্চির লকারে 832 ভরি বা প্রায় 10 কেজি অলংকার কি করে থাকে তা একটা প্রশ্ন। তার উপর প্রদর্শিত অলংকারের বেশ কয়েকটিতে পুঁথি পাথর আছে, কেবলমাত্র বার বানিয়ে রাখা সম্ভব। বলা হয়েছে আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়। আইন মতে প্রতিটি লকারের জন্য 2টি করে চাবি থাকে। একটি যিনি লকার ভাড়া নেন তার কাছে, অন্যটি ব্যাংকারের কাছে। লকার খুলতে হলে 2 জনের চাবি লাগবে। শেখ হাসিনার যে চাবি আছে সেটা ছাড়া লকার খুলতে হলে ডুপ্লিকেট চাবি তৈরি করতে হবে। সেজন্য ডুপ্লিকেট চাবির জন্য থানার ডায়েরি এবং অফিস মেমোরেন্ডাম পাস করাতে হয়। এসব পদ্ধতি যথাযথ অনুসরণ করা হয়েছে বলে তো বোঝা যাচ্ছে না, কারণ শেখ হাসিনা তো দেশে নেই। তাহলে চাবিটা কে বানালো? চাবিটা তারা বানিয়েছেন অথবা ভেঙেছেন, তাই না? একটি কাগজ আবার প্রশ্ন তুলছে যে সরকার লকার থেকে উদ্ধার করা সোনা শেখ হাসিনার হলফনামায় দেখানো হয়েছিল কিনা। অর্থাৎ বিগত 3টি নির্বাচনে অবৈধ ঘোষণা করেই শেষ না, এবার তার নির্বাচনকালীন হলফনামা ধরে দেখতে হবে। শেখ হাসিনা বলেছেন তিনি সব হলফনামায় দিয়েছেন, জাকাত দিয়েছেন। শুধু তাই না, এই যে মানে স্বর্ণের দাম ধরে জাকাতও দেওয়া হয়েছে এবং তার হলফনামা এগুলো আছে। একই রকম ঘটনা কিন্তু ঘটেছিল 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর। যেসব সম্পদ পাওয়া গিয়েছিল তা নিয়ে সে সময়কার পত্র পত্রিকায় ফলাও করে খবর ছাপা হয়েছিল। সোনার মুকুট পাওয়া গেছে, হেন তেন নানা কিছু। ব্যাপারটা এমন যেন পাজামা পাঞ্জাবি পরা শেখ মুজিবের বাড়িতে তার পুত্রবধূর 4 ভরি ওজনের টায়রা থাকবে কেন? ওসব তো থাকবে আমলা, পুলিশ, ব্যবসায়ী, কর্মকর্তাদের বাড়িতে, অথবা সেনা কর্মকর্তা থেকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তার বাড়িতে। অথচ এই শহরের অন্তত 50 লক্ষ মানুষের বাড়িতে এমন 500-1000 ভরি সোনার অলংকার আকসার দেখা যাচ্ছে, যা আছে। যাই হোক, বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনাকে কোনোভাবেই কাবু করা যাচ্ছে না। আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা দারুণভাবে কামব্যাক করেছেন, আর দেশের ভেতরের মানুষ হাহাকার করে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার মতো কেউ তাদের বাঁচাতে আসছে না। তখন শেখ হাসিনার পরিবারের গয়না ধরে টান দেওয়া ছাড়া মানে আর তো কোনো উপায় নাই ডক্টর ইউনূসের কাছে। মানুষকে গয়নার হিসেব দিয়ে উত্তেজিত করে তোলো, কিন্তু মানুষ তো আর 2024-এর জুলাইয়ের সেই মানুষ নেই। মানুষ বদলে গেছে। 15 মাস ধরে এই মানুষকেই ডক্টর ইউনূস আরো শেখ হাসিনা ভক্ত করে ফেলেছেন, সেটা তিনি নিজেও হয়তো ধারণা করতে পারছেন না। কিন্তু শেখ হাসিনাও কিন্তু কম যান না। যে মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে বা শেখ হাসিনাকে একটু উপকার করা গেছে, যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সেধিয়ে যান।
14 মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনূস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও 832 ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নৃত্য দিক বিদিক মাতিয়ে তুলছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে আচ্ছা চলুন এবারও খবরটা পড়ি। তিনি কি বলেছেন? দাঙ্গা সহিংসতার মাধ্যমে বল প্রয়োগে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার 16 মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত 2টি লকার থেকে 832 ভরি সোনার গহনা পাওয়ার দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 26 নভেম্বর বুধবার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া টেলিগ্রাম বার্তায় ব্যাংকের লকারে নিজ মালিকানাধীন কোনো স্বর্ণ নেই উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন, ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই। যেহেতু ওরা বলছে আমার, তাহলে পুড়ে যাওয়া কড়াইল বস্তির মানুষকে তা দিয়ে দেওয়া হোক। এদিকে মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে হঠাৎ করেই বস্তি উচ্ছেদ করে সরকারের হাইটেক পার্ক করার পরিকল্পনার খবরটি মানুষের সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। এরপরই রাত 10টার পর গণমাধ্যমে এনবিআর কর্মকর্তারা হাজির হন এই স্বর্ণ আবিষ্কারের তথ্য নিয়ে। তারা জানান শেখ হাসিনার 2টি লকার থেকে 832 ভরি গয়না পাওয়া গেছে। এত দীর্ঘ সময় নিয়ে শেখ হাসিনার আইনজীবীকে না রেখেই লকার খোলা নিয়ে প্রশ্ন তুলেছে নিরাপত্তা বিশ্লেষকরা। অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন শেখ হাসিনার কোনো আইনজীবীকেও উপস্থিত না রেখেই ব্যাংকের লকার খোলা আইন বিরুদ্ধ। আবার যে সময় কড়াইল বস্তি নিয়ে সাধারণ মানুষকে উচ্ছেদ করে হাইটেক পার্ক করার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, তারপর মাঝরাতে লকার খোলার তথ্য যখন এনবিআর দেয় সেটা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এবার মহাজন কই যাবেন, কি জবাব দেবেন শেখ হাসিনার এই পাল্টা চালের, সেটা এখন ঠিক করেননি তিনি। হয়তো তর্কের খাতিরে যদি ধরেও নেই যে লকারে কিছু গয়না পাওয়া গেছে, দুদকই বলছে এগুলোর মালিকানা একা শেখ হাসিনার নয়। এইসব লকারে কিছু গয়না যদি পাওয়াও গিয়ে থাকে, তা বঙ্গবন্ধুর কন্যাদ্বয় এবং তাদের কন্যা, তাদের পুত্রবধূদের যদি হয়ে থাকে, তাহলে এবার আপনারাই ভাগযোগ করুন ভাইয়েরা, কাকে কত ভরি দেবেন। না হলে এক কাজ করুন, যেগুলো শেখ হাসিনা এবং তার পরিবারের দীর্ঘদিনের ইতিহাসের অংশ সেগুলো রেখে বাকিগুলো ডক্টর ইউনূস নিজে পড়তে পারেন কিংবা দিতে পারেন তার কোনো প্রিয়জনকে উপহার। বাংলাদেশের সম্পদে তো এখন তার অবাধ দখল, যাচ্ছে তাই করবেন উনি সেসব গয়না নিয়ে, তাই না? ঠেকায় কে বলুন? ভালো থাকুন। গয়না